বন্ধুরা, দেশজুড়ে জনসমক্ষে মাত্র ৩ মিনিট ৫০ সেকেন্ডে যে তথ্য উপস্থাপিত হল তার কেন্দ্রে ছিল গত এক দশকের বেশি সময় ধরে গড়ে ওঠা একটি নির্দিষ্ট ক্ষমতার কাঠামো। সেই কাঠামো কিভাবে দেশের প্রাকৃতিক সম্পদ, পরিকাঠামো, বন্দর, বিমানবন্দর, শক্তি, পরিবহন ও লজিস্টিক্স প্রায় প্রতিটি স্তরে নিজের উপস্থিতি বিস্তার করেছে, সেটাই ছিল ঘটনার মূল তথ্য। এখানে কোনো একক ব্যক্তির সাফল্যের গল্প নয়, বরং রাষ্ট্র ও কর্পোরেট শক্তির পারস্পরিক নির্ভরতার একটি পূর্ণ চিত্র সামনে এসেছে। এই তথ্য সামনে আসার পর প্রশ্ন উঠেছে, এই উন্নয়নের খতিয়ান কাদের পকেটে যাচ্ছে, আর কাদের জীবনে তার কোনো প্রতিফলন নেই। এই ঘটনার প্রেক্ষাপট বুঝতে হলে ফিরে যেতে হয় গত প্রায় ১২ বছরের অর্থনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্তগুলোর দিকে। এই সময়কালে দেশের অর্থনীতি আকারে বড় হয়েছে, জিডিপি বেড়েছে, বৈশ্বিক মঞ্চে ভারতের অবস্থান বদলেছে, কিন্তু একই সঙ্গে বেড়েছে আয়ের বৈষম্য। একদিকে সীমিত সংখ্যক কর্পোরেট গোষ্ঠী অভাবনীয় হারে সম্পদ বৃদ্ধি করেছে, অন্যদিকে দেশের বিশাল সংখ্যক মানুষ দৈনন্দিন ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছে। উন্নয়নের ভাষ্য যতটা জোরালো হয়েছে, সাধারণ মানুষের জীবনে পরিবর্তনের ছাপ ততটাই ক্ষীণ থেকেছে। এই বৈপরীত্যই আজকের সংঘাতের মূল। এই সংঘাতের কেন্দ্রে রয়েছে প্রশ্ন, রাষ্ট্রের দায়িত্ব কি একটি নির্দিষ্ট কর্পোরেট গোষ্ঠীকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া, নাকি এমন পরিবেশ তৈরি করা যেখানে বহু উদ্যোক্তা সমান সুযোগ পাবে? অর্থনৈতিক নীতি এমন হওয়ার কথা ছিল যাতে প্রতিযোগিতা বাড়ে, নতুন শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান বিস্তৃত হয়। কিন্তু বাস্তবে দেখা গেছে সম্পদের প্রবাহ একটি সংকীর্ণ পথে কেন্দ্রীভূত হয়েছে। এর ফলে বাজারে একচেটিয়া প্রভাব বেড়েছে, আর ছোট ও মাঝারি উদ্যোগ ক্রমশ কোণাথসা হয়েছে। ক্ষমতার ইঙ্গিত এখানেই স্পষ্ট। যখন একটি কর্পোরেট গোষ্ঠীর উপস্থিতি দেশের প্রায় প্রতিটি কৌশলগত খাতে ছড়িয়ে পড়ে, তখন সেই গোষ্ঠীর প্রভাব শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ থাকে না। নীতি নির্ধারণ, বিনিয়োগের অগ্রাধিকার, এমনকি রাজনৈতিক অবস্থানেও তার প্রতিফলন দেখা যায়। বিভিন্ন রাজ্যের সরকার বিনিয়োগ টানতে প্রতিযোগিতায় নেমেছে, কর ছাড়, জমি, পরিকাঠামো সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত হয়েছে। বিনিয়োগের অঙ্ক দেখিয়ে সাফল্যের দাবি করা হয়েছে, কিন্তু সেই বিনিয়োগের সামাজিক মূল্য কতটা তা নিয়ে প্রশ্ন তোলা হয়নি। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে মধ্যবিত্তের উপর। এই শ্রেণী কর দায়, ভোগ করে, অর্থনীতির চাকা ঘোরায়, কিন্তু বিনিময়ে সে কি পাচ্ছে? স্বাস্থ্য ব্যবস্থা ক্রমশ ব্যয়বহুল হয়েছে, শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ কমেছে, পরিবেশ দূষণ বেড়েছে, শহরের বাতাস ও জল দূষিত হয়েছে। নিরাপদ জীবনযাপনের জন্য মধ্যবিত্তকে এখন ব্যক্তিগতভাবে খরচ করতে হয়, জল কিনতে হয়, বাতাস পরিষ্কার করতে যন্ত্র কিনতে হয়, রাস্তায় চলতে টোল দিতে হয়। এই অতিরিক্ত ব্যয়ের ভার তার কাঁধে চেপেছে, অথচ আয়ের বৃদ্ধি সেই হারে হয়নি। দরিদ্র মানুষের অবস্থাও আলাদা নয়। বিপুল সংখ্যক মানুষ আজও সরকারি সহায়তার উপর নির্ভরশীল। বিনামূল্যের খাদ্য তাদের বেঁচে থাকার ন্যূনতম শর্ত পূরণ করছে, কিন্তু উন্নতির সোপান তৈরি করছে না। কর্মসংস্থানের সুযোগ সীমিত, মজুরি স্থবির। অর্থনীতি বড় হলেও সেই সমৃদ্ধির স্রোত নিচের দিকে নামছে না। ফলে সমাজের নিচের স্তর স্থবির, মাঝের স্তর চাপে, আর উপরের স্তর দ্রুত আরও উপরে উঠে যাচ্ছে। আন্তর্জাতিক তুলনা করলে এই বৈষম্য আরও স্পষ্ট হয়। বড় অর্থনীতি হওয়া মানেই যে সাধারণ মানুষের জীবনমান উন্নত তা নয়। মাথাপিছু আয়ের ফারাক দেখলেই বোঝা যায় উন্নত অর্থনীতিগুলোর সঙ্গে আমাদের ব্যবধান কতটা। অর্থনীতির আকার বড় হলেও মানুষের গড় আয় কম থাকলে সেই সাফল্য সংখ্যার খেলায় সীমাবদ্ধ থাকে। এই বাস্তবতাই আজকের আলোচনার কেন্দ্রে। এই পরিস্থিতিতে রাজনৈতিক সংঘাতও অনিবার্য। একদিকে উন্নয়নের সাফল্যের দাবি, অন্যদিকে জীবনের বাস্তব অভিজ্ঞতা। মানুষ প্রশ্ন করছে, এই উন্নয়ন কার জন্য? কেন একটি নির্দিষ্ট কর্পোরেট গোষ্ঠী সর্বত্র সুবিধা পায়, আর সাধারণ উদ্যোক্তারা লড়াই করেও টিকে থাকতে পারে না? কেন নীতির ধারাবাহিকতা এমনভাবে তৈরি হয়েছে যা মূলত বড় পুঁজির পক্ষে যায়? এই প্রশ্নগুলো আজ আর গোপন নেই, জনসমক্ষে উচ্চারিত হচ্ছে। ক্ষমতার কেন্দ্র এখানে একাধিক স্তরে কাজ করছে। কেন্দ্রীয় নীতি, রাজ্য সরকারের বিনিয়োগ রাজনীতি, কর্পোরেট লবির প্রভাব সব মিলিয়ে একটি সমন্বিত শক্তি তৈরি হয়েছে। এই শক্তির সামনে বিরোধী কণ্ঠস্বর দুর্বল হয়ে পড়ে, কারণ বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির যুক্তি দিয়ে সব প্রশ্ন চাপা দেওয়া হয়। কিন্তু গণতন্ত্রে প্রশ্ন তোলা অপরাধ নয়, বরং প্রশ্ন না থাকলে ক্ষমতা নিরঙ্কুশ হয়ে ওঠে। এই বাস্তবতার সামাজিক প্রভাব গভীর। আয়ের বৈষম্য বাড়লে সামাজিক অস্থিরতা বাড়ে, বিশ্বাসের সংকট তৈরি হয়। মানুষ মনে করতে শুরু করে নিয়ম সবার জন্য এক নয়।
এতে গণতান্ত্রিক কাঠামোর ওপর আস্থা ক্ষয় হয়। উন্নয়নের গল্প তখন বিভাজনের গল্পের রূপ নেয়। ইতিহাস বলে এই ধরনের বৈষম্য দীর্ঘমেয়াদে কোনো সমাজের জন্য ভালো নয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পুঁজি ও দেশত্যাগ। যখন সম্পদের শীর্ষে থাকা মানুষরা উন্নত জীবনমানের জন্য বিদেশে বসবাস বেছে নেয়, তখন প্রশ্ন ওঠে দেশের পরিবেশ কেন তাদের ধরে রাখতে পারছে না। যদি কর্পোরেট সাফল্যই উন্নয়নের চূড়ান্ত সূচক হয়, তবে সেই সাফল্যের সুবিধা ভোগ করা মানুষরা কেন অন্য দেশে নিরাপদ জীবন খোঁজে? এর অর্থ উন্নয়নের ভিত মজবুত নয়, তা কেবল সংখ্যার উপর দাঁড়িয়ে। এই সমগ্র চিত্র আমাদের সামনে একটি মৌলিক প্রশ্ন রাখে: রাষ্ট্র কি কেবল পুঁজির সম্প্রসারণের মাধ্যম হবে, নাকি নাগরিকের জীবনমান উন্নয়নের দায়িত্ব নেবে? উন্নয়ন যদি সত্যিই অন্তর্ভুক্তিমূলক হয়, তবে তার প্রতিফলন দেখা যাবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, কর্মসংস্থানে। শুধু কর্পোরেট ব্র্যান্ডের উত্থান দিয়ে জাতির অগ্রগতি মাপা যায় না। এই কারণেই ৩ মিনিট ৫০ সেকেন্ডের তথ্য এত আলোড়ন তুলেছে, কারণ এটি প্রতীকীভাবে দেখিয়ে দিয়েছে কিভাবে সম্পদের মানচিত্র একদিকে ঝুঁকে পড়েছে। এটি কারো বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ নয়, বরং একটি ব্যবস্থার সমালোচনা। সেই ব্যবস্থা বদলানো সম্ভব কিনা, সেটাই এখন আলোচনার বিষয়। গণতন্ত্রে পরিবর্তন আসে প্রশ্নের মধ্য দিয়ে। আজ প্রশ্ন উঠছে, গত ১ দশকের নীতিতে কি ভারসাম্য ছিল? যদি না থাকে, তবে সেই ভারসাম্য কিভাবে ফিরবে? বহু উদ্যোক্তা, বহু শিল্প, বহু কর্মসংস্থানের পথ কিভাবে খুলবে? কর্পোরেট সাফল্যের সঙ্গে সামাজিক ন্যায় কিভাবে মিলবে? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কিন্তু প্রশ্ন তোলাই প্রথম ধাপ, কারণ নীরবতা মানেই সম্মতি। আজ যখন তথ্য জনসমক্ষে এসেছে, তখন নাগরিক হিসাবে ভাবার সময় এসেছে। উন্নয়নের গল্পের বাইরে গিয়ে বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে সেই গল্প মিলিয়ে দেখার সময় এসেছে। বন্ধুরা, একজন নাগরিক হিসাবে আপনি কি মনে করেন, এই উন্নয়নের কাঠামো আপনাকে প্রতিনিধিত্ব করছে? আপনার জীবনে গত ১ দশকে কি বদলেছে? আয়ের নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, এই মৌলিক ক্ষেত্রে আপনি কি স্বস্তি অনুভব করছেন? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।